ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আশা করি ভালো আছেন। আমার বাড়ি কুমিল্লা জেলা তিতাস থানা লালপুর গ্রামের বাড়ি। এই ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের ঘর। মনে রাখা ভালো, আমার চাচার 3 ছেলে। ভাই বেশি কথা না বলে মূল ঘটনা শুরু করে দিই। আমার ভাইয়ের মতো করে বলছেন আমার ভাই। রাত তখন আনুমানিক 1টা। আমার বন্ধু আমাকে ডাক দিল তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তার বাসা, নদীর ওই পারে নৌকা দিয়ে যেতে হয়। আমি আবার আমার নৌকার জন্য আমার কাকাকে সাথে করে নিয়ে যাই। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি। আসার সময় মাছ নদীতে আসার পর একটা বড় মাছ নৌকাতে উঠে পড়ে। ওঠার পর আমি মাছটাতে রীতিমতো দড়ি ধরার পর ওই নৌকাটাতে পানি পড়ে যায়। এইটাকে আমি স্বাভাবিক মনে করে ঘুমিয়ে গিয়েছিলাম। রাত তখন অনেক গভীর। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তখন রাত 2:30 বাজে। আমি ওয়াশরুমে যাওয়ার পর একটা দমকা হাওয়া বয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে আমার মনে হলো আমার সাথে কেউ একজন আছে। তারপর আমি বিষয়টা তেমন একটা কিছু মনে করলাম না বা গুরুত্ব দিলাম না, কারণ তখন আমার জিন ভূতকে তেমন একটা বিশ্বাস করতাম না। তারপর সবকিছু স্বাভাবিক মনে করে আমি রুমে এসে শুয়ে পড়ি। তারপর যাই হলো না কেন, আমি একদম প্রস্তুত ছিলাম না সেটা দেখার জন্য। তখন ওই আমার নিজের হাতে রীতিমতো নড়াচড়া করা শুরু করে দেয়। আমি অনুভব করছিলাম যে আমার হাত নেই, সেটা নাড়াতে পারছিলাম না। তখন বুঝতে পারি আমার শরীরটা অন্য কেউ কন্ট্রোল করছে। তখন আমার শরীর হঠাৎ করে হাওয়াতে উঠে নেয়। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই। তখন আমি পাশের রুমে গিয়ে আমার আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার পরিবারের সবাইকে ডাক দিল। আমার শরীর আগের মতোই ওই হাত পা নড়াচড়া করতে থাকলো। তখন আমার বড় ভাই আমার এই সমস্যা দেখে আমাদের মসজিদের হুজুরকে কল দিয়ে নিয়ে আসলো। হুজুর আসার পর হুজুর জিজ্ঞেস করলো, কে? আমি কিছু বললাম না। হুজুরের সামনে ওই শরীর হাওয়াতে যেন উঠতে লাগলো। তখন আমার হুজুর আমার আম্মুকে বলল মরিচটা নিয়ে আসতে, এবং মরিচ টেলে আমার নাকে ধরলো। তারপর আমি একটু বিরক্ত ফিল করলাম, কারণ তখনও পুরোপুরিভাবে সে জিনটা আমাকে অ্যাডজাস্ট করতে পারেনি। এরপর আমি হুজুরকে গালাগালি শুরু করে দিই। আমি বুঝতে পারছিলাম আমি এইগুলো ঠিক করছি না, কিন্তু আমি এসব যা করছি আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না এগুলো কেন করছি। এর মাঝে আবার ফজরের আজান দিয়ে দেয় হুজুর। আমার ভয় চলে যায়। তারপর আমি ঘুমিয়ে যাই। রাত তখন 9টার মতো বাজে। ঘুম থেকে উঠার পর আমার আচরণ কোনো পরিবর্তন হলো না। আবার হুজুরকে ডাক দেওয়া হলো। হুজুর এসে জিজ্ঞেস করলো যে তুই হোস না কেন, কোথা থেকে এসেছিস? হ্যাঁ, এর জবাবে জিনটা বলল, তোকে কেন বলবো? হুজুর বলল, তুই বলবি না, তোর বাবা বলবে। জিনটা বলল, তাহলে আমার বাবাকে জিজ্ঞেস কর। তারপর হুজুর কানে কানে কি যেন বললো, এবং তার শুনে সে হুজুরটা সাথে সাথে আমার বাড়ি থেকে চলে গেল। তারপর বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর আমার বড় ভাই মসজিদে গিয়ে জিজ্ঞেস করলো তিনি কেন চলে এসেছে। তারপর হুজুর যা বলে তা শুনে আমরা সবাই ভয় পেয়ে যাই, এবং আমার অনেক বেশি ভয় পেয়ে যায়। হুজুর বলল এই জিনটা কোনো স্বাভাবিক বা সাধারণ জিন নয়। এই জিনটা অনেক বেশি শক্তিশালী জিন, আমাদের পরিবারকে শেষ করে দেবে। হুজুর কিছু করতে গেলে তার পরিবারের অনেক সমস্যা হতে পারে। তার আমাদের এলাকায় একটা নাম করা মাওলানার কাছে নিয়ে যায়, যার পর সমস্ত ঘটনা তাকে খুলে বলে। আমাদের বড় ভাই সবকিছু শুনে তিনি বলে উঠলেন মাছটাকে ফেলে দিতে। তখন জিনটা কান্না করতে করতে বলল যে মাছটা না ফেলাইতে, আর এটা আমার সবকিছু। তারপর মাওলানা হুজুর মাছটাকে ফেলে দিল। তারপর তিনি বলল এটা তেমন কিছু না, তেল পড়া আর কিছু পানি পড়া দিয়ে দেয় আর বলে দেয় ঠিক হয়ে যাবে। তারপর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খালি আমি ঘরে যেন পাহাড় দিচ্ছিলাম। আবার জিনটা বের করে ফেলে আর বলতে থাকে কেউকে বাঁচতে দিব না, সবাইকে মরে ফেলবো, সবাইকে। তারপর আমার বড় ভাই ওই মাওলানাকে দেয়া তেলটা আমার নাকের মুখে ধরলো এবং জিজ্ঞেস করলো, কে তুই? সত্যি করে বল কি চাস? সে জিনটা বলল, আমি তোর ভাইকে চাই,
তোর ভাইয়ের রক্ত মাংস খেতে চায়। এই জিনটা তার শরীরে ছেড়ে চলে যায় আর তখন আমাকে খাটে নিয়ে শুয়ে দেয়। তারপর আমার শরীর আগের মতো হয়ে উঠছে। এর সাথে সাথে একটা নতুন সমস্যা শুরু হয়। আমার মুখে নিজে নিজে যেন বেঁকে যাচ্ছিল। এসব দেখে আমার পরিবারের সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। সবাই সিদ্ধান্ত নেয় ভালো একটা কবিরাজকে দেখাতে হবে। ওই জিনটা কোনো মতে কাটিয়ে এর পরের দিন ওই কবিরাজের সন্ধান করতে থাকে। দেখায় তিনি জিনটাকে আমার শরীরে চালান করে এবং জিজ্ঞেস করলো, তুই কেন এখানে আসলি, সত্যি করে বল। জিনটা কোনো উত্তর দিল না। তারপর কবিরাজটা একটা সূরা পড়ে আমার শরীরে একটু পানি ছিটিয়ে দেয়। তারপর সেও চিৎকার করে বলল, আমি সব বলছি, সব। তারপর জিনটা বলা শুরু করলো, তোমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাকে অবস্থা দেব না, আমি তাকে মেরে হাড় মাংস খেয়ে ফেলবো। তারপর কবিরাজ জিজ্ঞেস করলো, এই করলে তার শরীর ছেড়ে চলে যাবে, সত্যি করে বল। জিনটা তখন বলল, আমার কিছু লাগবে না, আমার শুধু জীবনকে লাগবে। জীবন হলো আমার চাচাতো ভাইয়ের নাম। কবিরাজ বলল, জীবন তোরা দেয়া যাবে না, তোর অন্য কিছু লাগলে বল। জিনটা তখন বলল, আমাকে একটা গাই করে দিতে হবে। তারপর কবিরাজ বলল, একবার দিলে চলে যাবে কিনা বল। জিনটা তখন বললো সেটা গরু দেওয়ার পর সে চিন্তা করবে। এটা বলে জিনটা আমার শরীর থেকে চলে যায়। তারপর কবিরাজ কিছু তেল পরার সাথে করে পানি দিয়ে দেয় আর বলে যায়, ঠিক হয়ে যায়, সমস্যা নেই। তারপর আমাকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। আসার পর ঘরে যখন ভেতরে আসে তখন আবার জিনটা জিনদেরকে ধরে ফেলে এবং এখানে একটা জিনিস বোঝাতে পারি যে ঘরে আসলে ওই জিন শরীরে আসে। পরে কবিরাজ এই বিষয়টা জানায়। কবিরাজ জানায় আজকে আসতে পারবে না, দিনটি কোন রকম বাইরে রাখে আমাদেরকে। আর রাতে আমাকে নিয়ে মসজিদে আসর করে এবং রাত তখন 1টা বাজে। মসজিদের ছাদে রীতিমতো কান্নার শব্দ শুনতে পাই। মসজিদে গ্রিল ভেঙে ফেলবে এমন একটা অবস্থা হয়ে গেছিল। মসজিদে রাতটা কোনো মতে শেষ করি। পরের দিন বিকেলের ঘটনা, কবিরাজের আসার পর পুরো বাড়ি চারোবার রীতিমতো আজান দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ করার পর যখন আমাকে ঘরে আসার পর ওই আবারও জিনটা ধরে ফেলে। জিনটা তখন বলল আমার ভেতর থেকে, আমি এই পরিবারে যত বাচ্চা রয়েছে সব বাচ্চাকে আমি মেরে ফেলবো। কবিরাজ মরিচ টানা নাকের ভেতরে দিয়ে দেয় আর তার দেয়া তেল পরাও নাকি দিয়ে দেয়। তাতেও জিনটার কিছু হলো না। তারপরে জিনটা আবার আগের মতো ব্যাকা করে ফেললো আমাকে। আর কি সব যেন কাহিনী করছে। ভাই অনেক ভয় ছিল। সবার সামনে জীবন ভাই মুখটা হাত দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। পরে আমার বড় ভাই হাত দিয়ে জীবন ভাইয়ের হাতগুলো ধরে ফেললো। আর তারপর কবিরাজ কোরআনের একটা আয়াত পড়তে লাগলো আর জিনটা চিৎকার করে বলতে লাগলো শরীর ছেড়ে। আর যাওয়ার আগে বলতে লাগলো, আমি আবারও আসবো, সবাইকে শেষ করে দেব। তারপরে রাতে আর কোনো সমস্যা হয়নি। তারপর জীবন ভাইয়ের এই সমস্যা শুনে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার মামুনি হয় এবং উনি আমাদের বাড়িতে এসে উনি সমস্যার কথা বলে যান। তখন মামানি বলল, তোর মতো এমন 100 জিন আমি বন্দি করে রেখেছি। তারপর জিনটা হাতে লাগলো। তখনই মামানি আমার আম্মুকে বলল 4টা কলম দিতে। 4টে কলম নিয়ে সেই 4 আঙ্গুলের মাঝে চাপ দিয়ে ধরে। তখন জিনটা ব্যথা রীতিমতো কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমি আর পারছি না। আর মামানি তাকে বলল, ছাড়বো না, তুই নিচে যাবি আর নাকি কত কিনে নিয়ে যাবো বল। তারপর জিনটা চলে গেল। আর কোনো সমস্যা হয়নি ওই রাতে। তারপর আমরা সবাই ভাবতে লাগলাম আর কোনো সমস্যা হবে না। দুপুর তখন 12টা বাজে। আমরা সবাই একসাথে কথা বলছিলাম। হঠাৎ করে জিনটা আবার জীবন ভাইয়ের শরীরে চলে আসলো। এরপর আমার দাদা ভাই তাড়াতাড়ি করে ওই মামানিকে কল দিল। মামানি এসে জিজ্ঞেস করলো যে তুই নাকি ঘর দিয়ে চলে গেলি, তুই আবার কেন আসলি? জিনটি কান্না সরে বলল আর বলতে লাগলো, আমার ওকে ভালো লেগেছে, আমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মামানি অনেক রেগে যায় আর বলল, গোসল করে আয়, তোদেরকে বিদায় দেব। এই কথা শুনে জিনটা গিয়ে গোসল করে আসলো। আসার পর মামানি বলতে লাগলো, তোর বিয়ে করার অনেক শখ, এই বোতলের ভিতরে আয়, তোকে বিয়ে করায়। এই কথাটি বলে জিনটি বোতলে বন্দি করে নিল আর আমাকে বলল 10 কেজি মিষ্টি কিনে দিতে। তারপর আমরা মিষ্টি কিনে দিচ্ছিলাম। এরপর কি হয়েছে আর কিছু জানি না। আমার ভাইয়ের মুখ থেকে
এই কথা শোনার পর তিনি তারপর আমার ভাইয়ের আর কোনো সমস্যা হয়নি। আর আমার ভাই স্বাভাবিক আছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার গল্পটা এমন ভাবে লিখেছি মনে হতে পারে যে ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে, এবং আশা করছি ঘটনাটি সেভাবে বুঝার সুবিধার্থে আমি সেভাবে লিখেছি। আশা করি সেভাবে পড়ে শোনাবেন।